আমি মনে করি যে আওয়ামী লীগ দিশেহারা অবস্থায় একবার একজনের উপরে যেভাবে চাপিয়ে অস্থিতিশীল করার যে চেষ্টা, এটাও মুসলমানদের ভিতরে বহির্বিশ্বে বা বাইরে দেখানো একটা সাবোটাইজ তৈরি করা আর কি, স্কিপ করতে চেয়েছেন মিস্টার মোদী। এটা যদি আপনি আমাকে প্রশ্ন করেন কেন আমার এমনটা মনে হচ্ছে, আমার এমনটা মনে হচ্ছে যে ওনাকে অনেকগুলো প্রশ্নের মুখোমুখি হতে হতো, যেটা উনি জামাই আদরে বিগত 15-16 বছরে কখনো উনি হতে হননি। পাসপোর্ট হিসাবে বিহীন অবস্থায় আছেন, কিন্তু সর্বোপরি সবকিছু মিলিয়ে উনি কিভাবে আছেন ভারত যেরকম পরিষ্কার করেনি, সেখান থেকে ভেতরে ভেতরে প্রকাশ্যে না হলেও নেপথ্য থেকে যে ওনার সাথে আপনার মানে কোনো আলোচনা ভারতের হচ্ছে না উচ্চ পর্যায়ে, এটা তো ধরে নেওয়ার কোনো কারণ নাই। আসলে আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর তারা এহেন কোনো কর্মসূচি নাই, এমন কোনো পরিস্থিতি নাই যাদের উপরে তারা ভর করেন। সেই আমাদের প্রিয় রিক্সাজীবী বলেন, সেই আমাদের আনসার বলেন, সেই আমাদের মানে অটো রিক্সা চালিত চার্জার ব্যবসা বলেন, এমন কোন পদ্ধতি ছিল না সেই মানে প্রথম আপনার প্রতিমা ভাঙচুর থেকে। কিন্তু সেটা কেন বাইতুল মোকাররমের ক্ষেত্রে ঘটবে? বাইতুল মোকাররমের মতো জায়গায় আসতেছি আর কি, সে জায়গায় ধারাবাহিকভাবে আসছে যে এমন কোন মানে ছিল না যাদের উপরে তারা ভর করেনি, কারণ তারা এতটা হতাশাগ্রস্ত, এতটা বিপর্যস্ত, মানে তারা তাদের মৃত্যুটা নিজে মানে করে আত্মহত্যা করেও তাদের দাফন কাফন হয়ে যাওয়ার উপক্রমে পর্যায়ে আসছে, জানাজা শেষ হয়ে গেছে, তারপরেও তারা ওই যে ক্ষমতার লোভ মোহ অন্ধ হয়ে যাওয়া, এই যে 2000 ছাত্র তরুণকে হত্যা করা, এত কিছু করেও তারা তাদের ওই লোকটা সামলাতে পারেনি বলে শেষে এসে তারা বাইতুল মোকাররমে গোপালগঞ্জ থেকে লোক এনে বাসে করে তারপরে গিয়ে তারা আপনার এই ঘটনা ঘটাতে চাইবে। আপনি যদি লক্ষ্য করে দেখেন যে খতিব রুহুল আমিন সাহেব যে পালিয়েছিলেন, উনি পালালেন কেন, আবার আসলেন কেন? যদি একজন ইমাম সাহেব, উনি তো একদম মানে খতিব, জাতীয় মসজিদের খতিব, তাহলে উনি নিজে প্রাজ্ঞ নিশ্চয়ই, তার বিবেচনায়, তার মানে ব্যক্তির বিবেচনায়, ব্যক্তি মানে হাসিনার বিবেচনায় উনি অনেক প্রাজ্ঞ গুণীজন থেকে, অথচ ওনার কোনো যোগ্যতাই ছিল না জাতীয় মসজিদের খতিব হওয়ার। তারপরে যখন উনি দেখলেন যে উনি যদি ফরেজগার হন, ইমানদার হন, তাহলে তো ওনার পালানোর কথা না, পালাবে তো যারা সন্ত্রাসী করেছে, আওয়ামী লীগের তারা পালিয়েছে, তারা গুহার ভিতরে লুকিয়েছে, তারা ধরা পড়ছে। কিন্তু প্রশ্ন হলো তিনি কেন? তো তিনি করলেন, করে আবার উনি কোথায় থেকে এসে, আসসালামু আলাইকুম সিনা ভাই, ওয়েলকাম টু শো। সো তারপরে যেটা হলো, তিনি এসে এই অপকাণ্ডটা ঘটালেন। হ্যাঁ, এই কাণ্ডটা ঘটাতে গিয়ে উনি লোক হায়ার করে নিয়ে আসলেন গোপালগঞ্জ থেকে। তো এটা নিন্দনীয়, এটা। এবং আবার সে নামাজ পড়াতে পারলো না, আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের প্রতিরোধ বা প্রতিবাদ যাই বলি, উনি পালাতে হলো, আবার ওনাকে চলে যেতে হলো। এটাও মানে আমি মনে করি যে আওয়ামী লীগ দিশেহারা অবস্থায় একবার একজনের উপরে যেভাবে চাপিয়ে অস্থিতিশীল করার যে চেষ্টা, এটাও মুসলমানদের ভিতরে বহির্বিশ্বে বা বাইরে দেখানো একটা সাবোটাইজ তৈরি করা আর কি। এটাকে আমি এর চেয়ে বেশি কিছু দেখি না, তবে ঘটনার জন্য নিন্দা জানাই। এবং আমি মনে করি এই যে মানে জবরদখলকারী সরকারের জবরদখলকারী খতিব রুহুল আমিনকে গ্রেপ্তারের দাবি জানাই, কারণ উনি আমাদের মসজিদের পবিত্রতা নষ্ট করেছেন, তিনি পালিয়ে গেছেন কার কথাতে, উনি ফিরে এসেছেন কার কথাতে, এটা একটা বড় প্রশ্ন। উনি এসে একটা বিশৃঙ্খলা তৈরি করেছেন। এবং কেন পালিয়ে গেলেন, মানে উনি কি অপরাধ করেছেন কেন উনি আসলেন? অবশ্যই ওনার আত্মার কাছে উনি প্রশ্ন করুক, কারণ ওনারা তো সুফি যারা, সাধক যারা, তাদের তো আত্মাটা পরিষ্কার থাকার কথা, ওনার তো পালিয়ে যাওয়ার কথা না। উনি এসে কেন আমাদের মনোজগতে, আমাদের মানে মানে ইয়ের প্রতি মানে কি বলবো, মানে আমাদের ধর্মীয় বিশ্বাসের প্রতি অনুভূতিতে উনি আঘাত দিয়েছেন, আমাদের পবিত্রতা নষ্ট করেছেন, আমরা ব্যথিত হয়েছি, আমরা কষ্ট পেয়েছি। আমি তার জন্য তার গ্রেপ্তার এবং শাস্তি এবং বিচার দাবি করি। এই পর্বে আমার এই প্রসঙ্গে এতটুকুই আমি বলতে চাই। এবং এটা একটা অনাকাঙ্ক্ষিত এবং পরিকল্পিত ঘটনা, এবং যেটা একটা হেয় করার জন্য, এটা দিয়ে তার সরকার গঠন পতন হবে না, এবং হাসিনা টুপ করে ঢুকে যাওয়ার যে পরিকল্পনা, সেটাও বাস্তবায়িত হবে না। কিন্তু এটা আমাদের ধর্মীয় অনুভূতিতে লেগেছে, আমরা আহত হয়েছি। হ্যাঁ, আমরা এটুকু বলতে পারি। সে আহত থেকে আমি মনে করি তার বিচার হওয়া উচিত, গ্রেপ্তার হওয়া উচিত। সে পালালো কেন এবং আসলো কেন? তাহলে আসছে বিশৃঙ্খলার জন্য,
পালিয়েছে দুর্নীতি করেছে বলে, তার ভিতরে সততার অভাব ছিল বলে। এই জায়গায় এটুকু বলতে চাই। আর আমরা আমাদের সাবজেক্টে না, উনি এটা অফিসিয়ালি চেয়েছেন এমন কোনো তথ্য আসলেই যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে, এটা কিন্তু মানে ওইভাবে মানে খুব দায়িত্বশীল কোন সূত্র থেকে এটা আসেনি যে উনি চেয়েছেন। এরকম সাইডলাইনে বৈঠক অতীতে হওয়ার রেওয়াজ ছিল, এটা হয়। জাতিসংঘে তো আপনার সাধারণ অধিবেশনে তো আপনার বলতে গেলে আপনার এই সুযোগটা খুবই কম, যে দ্বিপাক্ষীয় যে বৈঠকগুলো হয় এগুলো মূলত সাইডলাইনে বিভিন্ন বৈঠকগুলো হয়। কিন্তু আমি তো মনে করি যে এখানে ঠকেছেন তো মানে ভারত, ঠকেছেন তো মোদী সাহেব। এখানে তো প্রফেসর ইউনূস সাহেবের হারাবার কিছু নেই। কারণ আমি মনে করি যে উনি নিজেই পালাতে চেয়েছেন, বা এই বৈঠকটাকে আমি এভাবেই বলবো, উনি পালিয়ে বেরিতে মানে উনি মানে স্কিপ করতে চেয়েছেন মিস্টার মোদী। এটা যদি আপনি আমাকে প্রশ্ন করেন কেন আমার এমনটা মনে হচ্ছে, আমার এমনটা মনে হচ্ছে যে ওনাকে অনেকগুলো প্রশ্নের মুখোমুখি হতে হতো, যেটা উনি জামাই আদরে বিগত 15-16 বছরে কখনো উনি হতে হননি। সাইডলাইন মিটিং বলি, দ্বিপাক্ষীয় মিটিং বলি, দুই দেশের মধ্যকার যখন সফর হয় তখনকার বৈঠকে বলি, ওনাকে কখনো এরকম কঠোর প্রশ্নের মুখোমুখি বা করতে হয়নি, যেটা প্রফেসর ইউনূস সাহেবের মুখোমুখি ওনাকে এই সাইডলাইনের বৈঠকে হতে হতো। আর ওনারা যদি একেবারেই ওইটাকে উড়িয়ে দিতেন, তাহলে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকটাকে ওনারা অ্যালাউ করতেন না। মানে সেটা জয়শঙ্কর পর্যায়ে, এটাও খুব গুরুত্বপূর্ণ না। তাহলে তো ওনারা পুরাটাই করতে পারতেন। তাহলে ওনারা ওই যে ওনাদের দুই নৌকায় পা দেওয়া, হাসিনার প্রেমে পা দেওয়া, আবার বাংলাদেশের জনগণের সাথে এক ধরনের প্রতারণা করা, ওই পুরানো অভ্যাস রয়ে গেল। মানে একটু লাগিয়ে রাখলো যে না আমরা আছি, আমাদের সময় স্বল্পতার জন্য হয়নি, কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে জয়শঙ্কর সাহেব এবং আমাদের তৌহিদুর রহমান সাহেব ওনাদের বৈঠকটা হলো, এই যে কথাটা বলতে পারা। আর আমি মনে করি এখানে যারা আওয়ামী লীগ কূটনীতি, যেটা আপনি বলেছেন, যে আওয়ামী লীগের একটা অংশ এবং আওয়ামী লীগের সে পতিত সরকার প্রধান এখনো যেহেতু ভারতেই, মানে উনি আজকে থেকে উনি উদ্বাস্তু হিসাবে আছেন, রোহিঙ্গা হিসাবে আছেন, পরিচয়বিহীন অবস্থায় আছেন, পাসপোর্ট হিসাবে বিহীন অবস্থায় আছেন, কিন্তু সর্বোপরি সবকিছু মিলিয়ে উনি কিভাবে আছেন ভারত যেরকম পরিষ্কার করেনি, সেখান থেকে ভেতরে ভেতরে প্রকাশের না হলেও নেপথ্য থেকে যে ওনার সাথে আপনার মানে কোনো আলোচনা ভারতের হচ্ছে না উচ্চ পর্যায়ে, এটা তো ধরে নেওয়ার কোনো কারণ নাই। সুতরাং এটা হচ্ছে, তো ওনার পক্ষ থেকেও এটা হতে পারে। তবে আমি মনে করি উনি যদি মানে ভারতের প্রধানমন্ত্রী মোদী যদি তাদের প্রেসক্রিপশনে, মানে তাদের তদবিরের কারণে, মানে বাংলাদেশের তথাকথিত মানে মানে পতিত পতিত স্বৈরাচারের তদবিরের কারণে যদি এই বৈঠকটা পোস্টপোন করে থাকে, সেক্ষেত্রে ভারতের জনগণ বঞ্চিত হবে, ভারত বঞ্চিত হবে। ভারত যে মানে বাংলাদেশের দিনে দিনে যে গায়ে পড়ে যে শত্রু হতে যাচ্ছে এই সরকারের, অন্তত এই বিপ্লবের পরে ঘটিত এই সরকারের, এটা তারা আরেকবার জনসম্মুখে নিয়ে আসছেন। এটাতে হুমকিতে পড়বে ভারতের জনগণ, ভারতের সাধারণ জনগণ, বিজেপি ব্যক্তিগতভাবে তাদের দল, রাজনৈতিক দল, গোষ্ঠী, এটাও একটা পর্ব। আবার একটা বিশাল মানে জনসংখ্যার একটা দেশ, সে দেশের সকল জনগণকে একটা হুমকির মুখে একটা পার্শ্ববর্তী দেশের সঙ্গে প্রকাশ্যে বিরোধটাকে সামনে নিয়ে আসা কোন মুহূর্তে, যখন ভারতের সাথে তার কোনো প্রতিবেশীর সম্পর্কে ভালো যাচ্ছে না, ঠিক সেই মুহূর্তে আমি মনে করি না যে এই মিটিংটা একটু কাটছাঁট করে হলেও এটা হতে পারতো। এটা হলে আমি মনে করি ভালো করতেন। কিন্তু মোদী যে রাজনীতিটা করতে চেয়েছেন বা যাদের পাতে পা দিয়েছেন, আমি বলবো সে পতিত সরকারের বা তাদের আষ্টে পিষ্টে থাকা, এটাতে কোনো সুখকর মানে বয়ে আনবে না। আর নিতান্তই আবার সর্বশেষ আবার উনি যেটা করেছেন, সেটাও আপনাকে আমি ধরে বলতে পারি যে আবার এক ধরনের পরাজয় তাদের হয়েছে, কূটনীতিক পরাজয় যেটাকে বলবো। তারা শেষ পর্যন্ত তো বাংলাদেশের সাথে একটা সাইডলাইনে বৈঠকে বসার জন্য তারা পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে রাজি হয়েছেন। আবার স্মার্টলি আপনি আমাদের এই শেষ কথা এটা, যে স্মার্টলি আমাদের প্রফেসর ইউনূস সাহেব, তিনি আবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে, শেহবাজ শরীফের সাথে ওনার বৈঠক হচ্ছে। আবার পার্শ্ববর্তী যারা আছেন, মালদ্বীপের মুজ্জু সাহেবের সাথে বৈঠক হবে, আমরা সেটাও শুনতে পেরেছি, জানতে পেরেছি। সুতরাং এশিয়ার আমাদের প্রতিবেশী যারা আছে, নিকট প্রতিবেশী, তাদের অনেকের সাথে বৈঠক হচ্ছে। এটাও ভারতের জন্য একটা সপটাঘাত এবং একটা আমি মানে একটা উচিত শিক্ষা বলে আমি মনে করি। এবং এটা একটা মাল্টি ডাইমেনশন কূটনীতিক বলতে পারে প্রফেসর ইউনূস সাহেবকে। এটাতে আমাদের পরাজিত হওয়ার বা বিচলিত হওয়ার, শঙ্কিত হওয়ার কিছু নেই। ধন্যবাদ আপনাকে।